নমস্কার আমার প্রিয় দশম শ্রেণীর ভাই বোনেরা, তোমাদের আগের দিনের ক্লাসে নদী সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। আমি তোমাদেরকে একটা লাস্ট ক্লাসে পাঠিয়েছিলাম যে সুন্দরবনের জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুন্দরবনের বিভিন্ন দ্বীপের কী অবস্থার সৃষ্টি হয়েছে, বর্তমান পরিস্থিতি কীরকম, এই বিষয়ে তোমাদের আগের দিনের ক্লাসে আমি একটা পিডিএফ দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদের হিমবাহের কাজ সম্পর্কে শুরু করব। নদী চ্যাপ্টারটার উপরে আর কারোর অসুবিধা নেই নিশ্চয়ই। তো আমি আজকে হিমবাহ শুরু করছি। দেখো, হিমবাহ পড়তে গেলে যে যে বিষয়গুলো আগে আমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো আমি একবার বলে নিই। যেমন হিমবাহ কাকে বলে, হিমবাহের উদাহরণ দাও। সুপেয় জলের ভাণ্ডার হিসেবে হিমবাহের কি কি প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ যদি বলি তাহলে বলবো মহাদেশীয় হিমবাহ, উদাহরণ হিসেবে গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা। পার্বত্য বা উপত্যকা হিমবাহ, আলাস্কার হুভার্ড। আর পর্বত পাদদেশীয় হিমবাহ, আলাস্কার মালাস্পিনা। অবশ্যই এর ইংরেজি নামগুলো একটু জানবে। মহাদেশীয় হিমবাহ, যেটাকে বলা হয় কন্টিনেন্টাল গ্লেসিয়ার। পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহকে বলা হয় মাউন্টেন বা ভ্যালি গ্লেসিয়ার। আর পর্বত পাদদেশীয় হিমবাহকে বলা হয় পেডিমেন্ট গ্লেসিয়ার। ঠিক আছে, তাহলে এই অবশ্যই ইংরেজি নামগুলো কিন্তু একটু মনে রাখবে। আর কি বিষয় নিয়ে আলোচনা করব? আর পড়ব হিমরেখা বা স্নো লাইন কাকে বলা হয়, চির তুষারক্ষেত্র কোনটি, হিমশৈল বা আইসবার্জ কাকে বলা হয়, ক্রেভাস ও বার্গশ্রুন্ড কাকে বলা হয়, হিমবাহের কাজ কয়টি, কি কি। হিমবাহের হচ্ছে তিনটে প্রধান কাজ: ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। তোমরা পড়ে এসেছো নদীর ক্ষেত্রেও একই রকম। হিমবাহের কাজের দুটো পদ্ধতি, ক্ষয়কার্যের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া আর একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এখন আমি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম আমি আলোচনা করব হিমবাহ কাকে বলে, তাই না? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই দেখো একটা ভালো ছবি দেখাই। এটা একটা হিমশৈলের ছবি। দেখি হিমবাহের একটা ভালো ছবি দেখি আগে। দেখো, এখানে আমরা একটা হিমবাহের ছবি দেখতে পাচ্ছি, তাই না? ইংরেজি যে গ্লেশিয়ার শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ গ্লেসিস, GLACIES, গ্লেসিস, এবং ফরাসি শব্দ গ্লেস, GLACE শব্দ থেকে, যার অর্থ হলো বরফ। হিমবাহ হলো বরফের নদী, তাই না? তাহলে এখন জেনে নেব যে হিমবাহ কাকে বলা হয়। না, বিজ্ঞানী ফ্লিন্টের মতে কোনো হিমবাহ হলো একটি বিশাল আকৃতির বরফের স্তূপ, যা তুষার জমাট বেঁধে তৈরি হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে এবং যা চলন্ত অবস্থায় রয়েছে বা কোনো এক সময় চলন্ত অবস্থায় ছিল। ফ্লিন্টের মতে আমি যে সংজ্ঞাটা বললাম, এটা তোমরা কিন্তু অডিও অন অফ করে করে খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, ঠিক আছে? সাধারণ কথায় হিমবাহ বলতে আমরা কি বুঝি? না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ যখন অত্যন্ত ধীরগতিতে প্রতিদিন কয়েক সেন্টিমিটার মাত্র পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসতে থাকে, তখন এই তুষার প্রবাহ বা বরফের নদীকেই বলা হয় হিমবাহ। ঠিক আছে? উদাহরণ যদি বলি তাহলে বলবে যে বিশ্বের দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন।
ঠিক আছে, এটা মনে রাখবে। উদাহরণগুলো অবশ্যই দেবে খাতায়। তাহলে উদাহরণ, আমি হিমবাহ কাকে বলে বলতে গিয়ে হিমবাহ কথাটির উৎপত্তি সম্পর্কে বললাম, বিজ্ঞানী ফ্লিন্টের মতে হিমবাহের সংজ্ঞা বললাম, হিমবাহের সাধারণ সংজ্ঞা বললাম এবং উদাহরণ বললাম, তাই তো? তাহলে হিমবাহ যদি টিকাও আসে, এই যেটুকু আমি অংশ বললাম এটুকু অংশ লিখলে তোমরা লিখতে পারবে। নেক্সট আলোচনায় আসছি যে সুপেয় জলের ভাণ্ডার হিসেবে হিমবাহ। খুব ভালো করে মন দিয়ে শোনো। গ্লেসিয়ার অ্যাজ দ্য লার্জেস্ট সোর্স অফ ফ্রেশ ওয়াটার অন দ্য আর্থ, তাই তো? পৃথিবীর মোট জলসম্পদের মাত্র 3% হচ্ছে সুপেয় জল। মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহগুলি হলো পৃথিবীর সুপেয় জলের বৃহত্তম ভাণ্ডার, এটা তো তোমরা মানবেই। 2 মেরু অঞ্চল ও বিভিন্ন উচ্চ পার্বত্য অঞ্চলে পৃথিবীর মোট সুপেয় জলের প্রায় 68.7% জল জমাট বাঁধা বরফের আকারে সঞ্চিত আছে, তাই তো? তাই হিমবাহকে বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার হিসেবে কল্পনা করা হয়। ঠিক আছে, এরপরে আমি আসছি হিমবাহের প্রকারভেদ। হিমবাহের প্রকারভেদ বললে প্রথমে বলবো যে মহাদেশীয় হিমবাহ বা যাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল গ্লেশিয়ার। কাকে বলা হয় দেখো, তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি আমি কন্টিনেন্টাল গ্লেশিয়ার বা মহাদেশীয় হিমবাহের। এই যে ছবিটা, এই ছবিটাই রয়েছে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার ছবি। এখন সুমেরু এবং কুমেরুতে বিরাট অঞ্চল জুড়ে যে বরফের স্তর দেখা যায় তাকে বলা হয় কি মহাদেশীয় হিমবাহ, তাই তো? এখানে গ্রিনল্যান্ডের ছবি তোমরা দেখতে পাচ্ছ, গ্রিনল্যান্ড আন্টার্কটিকার লসিং আইস। এখানে হিমবাহ গলে যাচ্ছে কোনো কোনো জায়গায়, সেই রকম একটা জায়গার এটা ছবি। তো গ্রিনল্যান্ড আন্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহাদেশীয় হিমবাহের অবস্থান আমি উদাহরণে তোমাদেরকে বলে দিয়েছি। নেক্সট আমি বলবো পার্বত্য বা উপত্যকা হিমবাহ, যেটাকে ইংরেজিতে বলা হয় মাউন্টেন অর ভ্যালি গ্লেশিয়ার। ছবিতে দেখতে পাচ্ছ মাউন্টেন অর ভ্যালি গ্লেশিয়ারের ছবি। দেখো, পার্বত্য উপত্যকায় তুষার সঞ্চিত হয়ে যে হিমবাহের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। যেমন আলাস্কার হুবার্ড পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, আবার কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম কোনটা, ভারতের দীর্ঘতম কোনটা, এটা একটু মনে রাখবে। নেক্সট হচ্ছে পর্বতের পাদদেশীয় হিমবাহ। তোমাদেরকে মালাস্পিনার ছবি আমি দেখাচ্ছিলাম মনে হচ্ছে, এই দেখো এটা হচ্ছে মালাস্পিনা গ্লেসিয়ারের ছবি আলাস্কাতে, যেটা হচ্ছে পর্বতের পাদদেশীয় হিমবাহ। পেডিমেন্ট গ্লেশিয়ার, হিমবাহ যখন উঁচু পর্বতের ওপর থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে তাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। আলাস্কার মালাস্পিনা হিমবাহের আয়তন প্রায় 4000 বর্গ কিলোমিটার। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই জায়গাটা পুরোটা পর্বত্য অঞ্চল ছিল, এই উপরের অংশটার কথা বলছি। এখান থেকে হিমবাহ লস হয়েছে এখানে, দিয়ে পুরো এখানে একটা ফ্যান শেপড ভ্যালি তৈরি করেছে, তাই না? সেই যেখানে পলল ব্যাজনী আমরা পড়েছিলাম নদীর ক্ষেত্রে, ঠিক একইভাবে হিমবাহের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ফ্যান শেপড ভ্যালি তৈরি করেছে। এইটাকে বলা হচ্ছে কি পর্বত পাদদেশীয় হিমবাহ। মনে থাকবে প্রত্যেকের। তাহলে আমার আলোচনা হিমবাহের প্রকারভেদ আলোচনাটা কমপ্লিট হলো, শেষ হলো। এরপর দেখো হিমরেখা। হিমরেখা বা স্নো লাইন কাকে বলা হয়? হিমরেখা হচ্ছে মেরু প্রদেশ ও উচ্চ পার্বত্য অঞ্চলে তীব্র শৈত্যে যে সীমারেখার ওপরে
অত্যাধিক শীতলতার জন্য সারা বছরই জল জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে উত্তাপে তুষার গলে যায় সেই রেখাটিকে বলা হচ্ছে কি হিমরেখা। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে চির তুষার ক্ষেত্র এবং উচ্চ পার্বত্য অঞ্চলের যেই অংশে একদম তুষার দেখা যাচ্ছে না, এখানে যে লাল ডটের অংশটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে কি হিমরেখা। অরিজিনাল পিকচারে দেখো এখানে যে হলুদ রঙের অংশটা আমি আইডেন্টিফাই করে দিয়েছি এটাকে বলা হচ্ছে কি হিমরেখা। বোঝা যাচ্ছে? দেখো পর্বতের ওপরে যে অংশটা সাদা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে চির তুষার ক্ষেত্র এবং নিচের অংশ থেকে তুষার গলে যাচ্ছে। এই সীমারেখাকে বলা হচ্ছে কি হিমরেখা, আর হিমরেখার ওপরের অংশকে বলা হচ্ছে কি তুষার ক্ষেত্র। বোঝা গেছে? আর মনে রাখবে যে হিমরেখার উপরের অংশে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়, কারণ ওই অঞ্চলটা এতটাই ঠান্ডা, ওখানে তো জলীয় বাষ্পটা বরফকণে পরিণত হচ্ছে, সুতরাং বৃষ্টি হবে কি করে, সেখানে তুষারপাতই হবে অবশ্যই, তাই তো। নেক্সট আমি আসবো হিমশৈল বা আইসবার্জ। হিমশৈল বা আইসবার্জ কাকে বলে তোমরা ছবিতে দেখো, এটা হিমশৈলের ছবি, এটা অরিজিনাল ছবি অফ আইসবার্জ। ঠিক আছে, দেখো আমরা ছবিটা দেখে কি বুঝতে পারছি না, জলের ওপরে হিমবাহের কিছু অংশ রয়েছে আর জলের নিচে কিছু অংশ রয়েছে, তাই না? এটা একটা সাধারণ ভাবনা তৈরি হচ্ছে আমাদের মাথায়। কখনো কখনো উপকূলীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ বিচ্ছিন্ন হয়ে সংলগ্ন মহাসাগরে ভেসে বেড়ায়, বুঝেছ? ভাসমান এই বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল বা আইসবার্জ। হিমশৈলের মাত্র 1/9 অংশ সমুদ্রে ভেসে থাকে, মানে 9 ভাগের 1 ভাগ অংশ সমুদ্রে ভেসে থাকে। এই যে এই অংশটা, এটা হচ্ছে 1 ভাগ অংশ, বাকি 9 ভাগ অংশ বাকি এই যে অংশটা এটা হচ্ছে 9 ভাগ, 9 ভাগ সমুদ্রের ভেতরে থাকে। ঠিক আছে, ন ভাগের মধ্যে 1 ভাগ অংশ শুধু দেখা যাচ্ছে জলের উপরে, বাকি 9 ভাগ ভেতরে রয়েছে। এবার অরিজিনাল ছবি যেটা প্র্যাকটিসের জন্য করবে, দেখো উপকূলীয় হিমবাহ থেকে বরফের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সমুদ্রে ভাসমান অবস্থায় হিমশৈল অবস্থান করছে। এই ছবিটা তোমরা খাতায় যখন আঁকবে তখন কিন্তু এই ছবিটা আঁকবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ক্রেভাস ও বার্গস্ট্রুন্ড বলতে কি বোঝো বা কাকে বলা হয়? ক্রেভাস কাকে বলা হয় আগে বলি, ছবিটাতে দেখো আগে ক্রেভাসের ছবি। দেখো হিমবাহের উপরের পৃষ্ঠে ফাটল ধরলে তাকে বলা হয় ক্রেভাস। কেমন? হিমবাহ যদি আগাগোড়া সমান ঢাল বিশিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তবে ক্রেভাসের কিন্তু সৃষ্টি হবে না, কিন্তু যখনই হিমবাহ উপত্যকার ঢাল বেড়ে যাবে, হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে গতির পার্থক্য সৃষ্টি হবে, হিমবাহের পৃষ্ঠে টান পড়বে, তখনই কিন্তু ক্রেভাসের সৃষ্টি হবে। মনে রাখ, বিভিন্ন কারণে ক্রেভাসের সৃষ্টি হচ্ছে। কীরকমভাবে না, যখন হিমবাহের উপত্যকার ঢাল বেড়ে যায়, বিভিন্ন অংশে হিমবাহের গতির পার্থক্য সৃষ্টি হয়, হিমবাহ পৃষ্ঠে টান সৃষ্টি হয়, তখন কিন্তু ক্রেভাস তৈরি হয়। কতকগুলো বিচ্ছিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছ ক্রেভাস, হিমবাহটা টান পড়েছে, ফেটে গেছে, খোঁচা খোঁচা হয়ে রয়েছে, এই অংশটাকে বলছে কি ক্রেভাস। ঠিক আছে, আর বার্গস্ট্রুন্ড কাকে বলা হচ্ছে? দেখো বার্গস্ট্রুন্ড হচ্ছে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁক সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বার্গস্ট্রুন্ড। কেমন? বেশিরভাগ ক্ষেত্রে ফাটলগুলো হিমবাহের তলদেশ পর্যন্ত বিস্তৃত হয়। দেখো হিমবাহের তলদেশ পর্যন্ত, এই যে ছবিটাতে আমি যদি আইডেন্টিফাই করি তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই অংশটা তো হিমবাহের তলদেশ, তাই তো? এর ওপরে দেখো বরফের স্তর সৃষ্টি হয়েছে,
এই পুরোটা জুড়ে বরফের সৃষ্টি হয়েছে। তাহলে বার্গস্ট্রুন্ডের অবস্থানটা কোথায় হচ্ছে দেখো দেখি। বার্গস্ট্রুন্ডটা একদম এই তলদেশ পর্যন্ত ফাটলটা রয়েছে, তাই না? দেখতে পাচ্ছ? বেশিরভাগ ক্ষেত্রেই ফাটলগুলো হিমবাহের তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে। ক্রেভাস ও বার্গস্ট্রুন্ড পাতলা বরফের স্তরে ঢাকা থাকে বলে এদের উপস্থিতির ওপর থেকে কিন্তু বোঝা যায় না। এই ক্রেভাস আর বার্গস্ট্রুন্ডটা আবার বরফ দিয়ে ঢাকা থাকে, অনেক সময় বোঝা যায় না। ফলে যারা খুব ভালো পর্বতারোহী, যারা এই হিমবাহ জায়গাগুলোতে ভিজিটে যায়, অভিযাত্রীরা পর্বত অভিযান করতে যায়, তারা কিন্তু এই বার্গস্ট্রুন্ড বা ক্রেভাসে চরম বিপদের সম্মুখীন হয়। তোমাদেরকে এক ছবি দেখাচ্ছি, দেখো। এটা একটা ক্রেভাসের ছবি, দেখতে পাচ্ছ কতগুলো খাঁজ এখানে তৈরি হয়েছে। এই যে খাঁজগুলো, বুঝতে পারছো কি? এই দেখো খাঁজগুলো সৃষ্টি হয়েছে, এই যে খাঁজগুলো তৈরি হয়েছে, কতগুলো খাঁজ তৈরি হয়েছে। এটা তো পুরো একটা লম্বা বিরাট খাঁজ, এটা আড়াআড়ি ছবিটা, তাই জন্য এখানে আবার গর্ত তৈরি হয়েছে, কত খাঁজ তৈরি হয়েছে না। এটা একটা ক্রেভাসের ছবি, এটা একটা ক্রেভাসের ছবি। দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাভ দিচ্ছে, কিন্তু বিপদ তো হলেও হতে পারে, তাই না? এগুলোকে পর্বতারোহীদের এড়িয়ে চলাই কিন্তু উচিত। এইটা হচ্ছে বার্গস্ট্রুন্ডের ছবি। বার্গস্ট্রুন্ডের ছবিটা কি? পর্বতগাত্র হিমবাহের মধ্যে সংকীর্ণ ফাটল আমরা পড়েছি, তাই না? বার্গস্ট্রুন্ড, এই দেখো এই গর্তটা কিন্তু একদম গভীর, একদম যেখান থেকে হিমবাহের তলদেশ সেখান থেকে কিন্তু এই গর্তটা লক্ষ্য করা যায়। মানে যদি কেউ পড়ে যায় কি হবে, বুঝতে পারছো তো? তাহলে আমাদের আজকে কিন্তু অনেকগুলো আইডিয়া তৈরি হলো হিমবাহ সম্পর্কে, তাই না? যে কোনটা ক্রেভাস, কোনটা বার্গস্ট্রুন্ড, কোনটা কোথায় কীরকমভাবে অবস্থান করে, এটা একটা তৈরি হলো ধারণা। আজকে আলোচনা করব হিমবাহের 3টে কাজ। সেটা হচ্ছে কি? হিমবাহের ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। দেখো হিমবাহের ক্ষয় কাজ হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে উৎপাটন বা প্লাকিং, আর একটাকে বলা হচ্ছে অবঘর্ষ বা অ্যাব্রেশন। প্রথমে জানবো উৎপাটন বা প্লাকিং কাকে বলা হয়। না, গতিশীল হিমবাহের চাপে যখন পর্বতের গা থেকে পাথর খুলে আসে তখন তাকে বলা হয় উৎপাটন বা প্লাকিং। পর্বত গাত্র থেকে হিমবাহ খুলে আসছে। এখানে ছবিগুলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই ছবিটার দ্বারা আমরা বলতে পারি। দাঁড়াও দেখাই। এ দেখো, ধরি উপকূলীয় হিমবাহের চাপে পর্বতগাত্র থেকে বরফ খুলে গেছে, তাই তো? এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে উৎপাটন বা প্লাকিং। আর অবঘর্ষ কাকে বলে? প্রবহমান হিমবাহের মধ্যে যেসব পাথরের টুকরো থাকে সেগুলোর সঙ্গে পর্বতের সংঘর্ষে পাহাড়ের গা কিংবা হিমবাহ উপত্যকা ক্রমশ ক্ষয়ে গিয়ে মসৃণ হলে তাকে বলা হয় অবঘর্ষ। মানে হিমবাহ অধ্যুষিত অঞ্চলের যে গাত্র দিয়ে ওই হিমবাহটা নেমে আসছে, সেই হিমবাহের যে গাত্রটা যদি খুব মসৃণ হয় তাকে বলা হচ্ছে, মানে মসৃণ হলে ওটাকে বলা হচ্ছে কি অবঘর্ষ প্রক্রিয়া, ওই মসৃণটা হয়েছে। ঠিক আছে? ক্রমশ ক্ষয়ে মসৃণ হলে, হিমবাহ উপত্যকা ক্রমশ ক্ষয়ে মসৃণ হলে তাকে বলা হচ্ছে কি অবঘর্ষ বা অ্যাব্রেশন। কেমন? তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক। পরের দিনের আলোচনায় হিমবাহ ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় সেই নিয়ে আমি আলোচনা করব। আশা করি আজকের আলোচনায় কারোর অসুবিধে নেই। তোমরা বাড়িতে এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো খাতায় উত্তর তৈরি করে ফেলবে। তেমন দেখো, হিমবাহ কাকে বলে উদাহরণ দাও, এটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক ভিডিওর প্রথমে আমি যেভাবে বললাম সেইভাবেই উত্তরটা লিখবে। সুপেয় জলের ভাণ্ডার হিসেবে হিমবাহ, এটা তোমাদের জানার জন্যই মেনলি বলেছি। হিমবাহের প্রকারভেদ, মহাদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ, পর্বতের পাদদেশীয় হিমবাহ, এগুলো কিন্তু সংজ্ঞা, উদাহরণ এবং ছবি 2-2-2 এইভাবে তৈরি করবে। 2 নম্বরের মতো করে এক একটা প্রশ্নের উত্তর তৈরি করবে। হিমরেখা,
কাকে বলা হয়, চিরতুষার ক্ষেত্র কাকে বলা হয়, 1+1=2 এরকম তৈরি করবে ছবি সহ। হিমশৈল কাকে বলা হয়, এটাও 2 নম্বরের তৈরি করে। হিমশৈল কাকে বলে, উদাহরণ আর একটা বৈশিষ্ট্য লিখবে আর ছবি আঁকবে। নেক্সট, ক্রেভাস বার্গসুন্ড কাকে বলে, এটা তো ছবি, কাকে বলে এবং উদাহরণ অবশ্যই করবে। কিছু যদি উদাহরণ মনে রাখতে নাও পারো তাহলে হিমবাহ অধ্যুষিত অঞ্চল লিখবে। বুঝতে পেরেছ? আর হিমবাহের কি কি কাজ, 3টে কাজ সম্পর্কে জানলে। উৎপাটন কাকে বলে, অবঘর্ষ কাকে বলে, অবশ্যই এই দুটোর সংজ্ঞা করবে। তাহলে এইভাবে বাড়ির কাজের খাতায় কিন্তু উত্তরগুলো তৈরি করবে। ক্লাস 10-এর ভাই বোনেদেরকে বলছি, তোমরা হয়তো বাড়িতে খাতার যে প্রশ্নগুলো আমি পাঠাচ্ছি সেগুলোর উত্তর তৈরি করতে দেরি হচ্ছে, কিন্তু তৈরি করে অবশ্যই খাতা দেখাবে আমাকে। অনেক ভাই বোনেরাই খাতা পাঠাচ্ছ, কিন্তু এখনও অনেকে বাকি রয়েছে। সেই জন্য আমি বলছি, আমার আন্তরিক অনুরোধ তোমাদের কাছে, তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তৈরি করো এবং আমাকে পাঠাও, আমি দেখব। কারণ তোমরা যদি এখন থেকে না তৈরি করো তাহলে কিন্তু নিজেদেরই অসুবিধা হবে, নিজেদের কাজ অনেক জমে যাবে। সেই জন্য বলছি, অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো। টেক্সট বুক, যার কাছে যটা টেক্সট বুক রয়েছে সেগুলো ভালো করে পড়ো, প্রশ্নের উত্তরগুলো খাতায় তৈরি করে ফেলো। এমনভাবে খাতাটা তৈরি করো যাতে করে তোমরা ওই খাতাটা পড়লেই যেন পরীক্ষার উত্তর সমস্ত কমপ্লিট করে ফেলতে পারো। ঠিক আছে? প্রথম থেকে ফাঁকি মেরো না ভাই বোন। সবাইকে বলছি, মন দিয়ে পড়াশুনো করো, বাড়ির কাজগুলো ঠিকঠাক করে করো। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। নমস্কার।